ত্রিপর্ণা শিবপ্রসাদকে টাকা অফার করলে রেগে যায় টটিনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে টটিনি ও শিবপ্রসাদ বাড়ি ফিরে দেখতে পায় যে মুখার্জি বাড়ির সব দল বলে টটিনিদের বাড়িতে এসে বসে আছে। তখন পিকু বলতে থাকে, মাম্মি দেখো কে এসেছে। তখন টটিনি বলতে থাকে, তোমরা হঠাৎ সদল বলে এখানে কি মনে করে এলে? কোনো কি উদ্দেশ্য আছে? তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, ছদ্দি ভাই এভাবে বলছিস কেন? আমরা কি তোর বাড়িতে আসতে পারি না? তখন তটিনী বলতে থাকে, অবশ্যই আসতে পারিস, কিন্তু তোরা সবসময় যেভাবে অপমান করতে আসিস সেই জন্য তোদের আশা দেখে ভয় লাগে রে। তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, প্লিজ ছর্দি ভাই, এখন ওসব কথা ভুলে যা, এখন আর ওরকম কিছুই হবে না। তখন দেখা যায় তখন ত্রিপর্ণা বলতে থাকে, বাবা আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাদের আমাদের এই বিপদ থেকে রক্ষা করো, সবকিছু তোমার হাতে। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এসব আপনি কি বলছেন? কিসের কথা বলছেন আপনি? তখন তখন দেখা যায় ত্রিপর্ণা শিবপ্রসাদের হাত ধরে বলতে থাকে, আমি আমি জানি যে সবকিছু চাইলে তুমি তুমি বন্ধ করতে পারো বাবা, তুমি প্রমাণগুলো সব পুড়িয়ে দাও। এবারের জন্য মুখার্জি বাড়িকে রক্ষা করো, মুখার্জি বাড়িকে বাঁচিয়ে দাও। তুমি যদি সহায় না হও তবে আমাদের মুখার্জি পরিবারটা একদম ভেঙে গুড়িয়ে যাবে। আমাদের মাথায়, বাড়ির মাথায় যিনি বসে আছেন সত্যজিৎ মুখার্জি, ওনাকে যদি অ্যারেস্ট করা হয় আমাদের বাড়িটা পুরো ভেঙে যাবে। যেটুকু টিকে থাকতো, যদি জিৎ মুখার্জিকেও অ্যারেস্ট করা হয় তবে পুরো বাড়িটা একদম তছনছ হয়ে যাবে। আমাদের বাড়ির প্রত্যেকটা ছেলেকে যদি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, বুঝতে পারছো আমাদের বাড়ির অবস্থা হবে কি? তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এসবের ব্যাপারে আমার তো কোনো হাত নেই, আমি কিছু করতে পারবো না, কারণ কারণ আইন সবার জন্য সমান। আমি আমি আমার পেশার সঙ্গে বেইমানি করতে পারবো না, এটার জন্য আমি ক্ষমা চাইছি। এটা বাদ দিয়ে আপনি আমার কাছে যে আবদার করবেন আমি চেষ্টা করব মেটানোর, কিন্তু আপনি যে আবদারটা করছেন এটা এটা আমি কিছুতেই করতে পারবো না। তখন দেখা যায় ত্রিপর্ণা বলতে থাকে, প্লিজ বাবা বোঝার চেষ্টা করো। তখন তখন তটিনীর মা বলতে থাকে, আমি তোমাকে তোমার শাশুড়ি মা হয়ে হাত জোড় করছি বাবা, প্লিজ তুমি তুমি একবার দেখো, একবার একবার আমাদের সুযোগ দাও। দেখো আমরা যদি ওদেরকে পাল্টাতে না পারি পরে আমরা কখনো তোমার কাছে আসবো না। তোমার তোমার যেটা খুশি সেটা করে নিও। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, এই সবকিছু তটিনীর হাতে, আর আমি আমি যেটুকু যেটুকু করতে পারতাম, কিন্তু আমি পেশার সঙ্গে বেইমানি করতে পারবো না, তারপরেও যেটুকু করতে পারতাম সেটা যদি টটিনি আমাকে অনুমতি দেয় তবেই আমি করব, তাছাড়া না। টটিনিকে জিজ্ঞাসা করুন টটিনি কি চায়। তখন তখন দেখা যায় সে টটিনিকে জিজ্ঞেস করলে টটিনি বলতে থাকে, আমি তো বলেছিলাম একদিন তোমাদের আমাদের কাছে হাত পাততে হবে, তাই তাই আজকে তোমরা হাত পাততে এসেছো, তো তাই আমি আমি তাই তোমাদের তোমাদের ফিরিয়ে দিচ্ছি, কারণ ওরা যে অন্যায় করেছে ওদের শাস্তি না দিলে ওরা কখনোই শুধরবে না। ওদেরকে ওদেরকে শাস্তি পেতে হবে। অনেক তো এরকম নোংরা কাজ করলো, তাই না? তার জন্য তো শাস্তি পাওয়া উচিত ওদের। তখন তখন দেখা যায় ত্রিপর্ণা চিৎকার করে বলতে থাকে, তোমাদের এত ইগো কিসের? হ্যাঁ, কেন ইগো দেখাচ্ছ তোমরা? আমি তোমাকে টাকা অফার করছি, তোমারটা কত টাকা লাগবে শিবপ্রসাদ গাঙ্গুলি? কত টাকা চাই আমাকে বলো? 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, কত টাকা চাই তোমার? তোমার যত টাকা চাই আমরা তত টাকা দেব, শুধুমাত্র সামান্য এটুকু কাজটা করে দিতে পারলেই তুমি তুমি কোটিপতি হয়ে যাবে, বুঝতে পারছো তুমি? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি যদি এখানে এখানে আপনি যদি আয়ুষীর মা না হয়ে অন্য কেউ হতেন আপনাকে আমি দেখে নিতাম আমাকে টাকা অফার করার কি পরিণতি হতে পারে। তখন দেখা যায় শিবপ্রসাদকে অবাক করে দিয়ে তটিনী চিৎকার করে বলতে থাকে, আমি আমার স্বামী কোনো এখানে এখানে পণ্য নয় যে তুমি দর হাঁকতে এসেছো কাকি। তোমাকে আমি যেটুকুই সাহায্য করতাম তোমার এই কথার জন্য সেটুকু সাহায্য একদম বন্ধ হয়ে গেল। আমি এখন চাইবো যে যে কি করে জিৎ মুখার্জিকে শাস্তি পাইয়ে দেওয়া যায়, এটা আমি তোমাকে কথা দিলাম। তখন দেখা যায় তখন তটিনীর মা বলতে থাকে, তটিনী এসব তুই কি বলছিস? সত্যজিৎ মুখার্জি তোর বাবা, জিৎ মুখার্জি তোর কাকা। তখন তটিনী বলতে থাকে, আমি ভেবেছিলাম যে আমি কিছুটা কিছুটা সাজা কমানোর চেষ্টা করব, কিন্তু কিন্তু যেভাবে
মিসেস ত্রিপর্ণা মুখার্জি আমার স্বামীকে অফার করছে, সেটার জন্য সবটাই সবটাই একদম ধুলো মিশে গেল। আমি কিছুতেই আর কাকাই আর বাবার জন্য কারোর কাছে অ্যাপ্লাই করব না। তখন দেখা যায়, তখন এই কথা শুনে ত্রিপর্ণা বলতে থাকে, তটিনী আমার ভুল হয়ে গেছে, তুই বোঝার চেষ্টা কর, আমার রাগের মাথায় আমি এসব বলে ফেলেছি। তখন তটিনী বলতে থাকে, তোমার রাগ হলে তুমি এমনটা বলবে, তাই সেটা কোথায় লেখা আছে? তুমি এভাবে আমার সামনে আমার হাজবেন্ডকে কি করে অপমান করতে পারো? তুমি ওকে টাকা অফার করছো? একজন অফিসার, তুমি বুঝতে পারছো তোমাকে এর জন্য কি শাস্তি দিতে পারে ও? তারপরেও তুমি আমার কাকিমা বলে তোমাকে ও ছেড়ে দিচ্ছে। কি বললো? যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো তবে ও বুঝিয়ে দিত যে টাকা অফার করার কি পরিণতি হতে পারে। তাই বুঝতে পেরেছো ওর কথাগুলো? এখান থেকে তোমরা যদি সসম্মানে বেরিয়ে যাও তবে ভালো হবে, আর যদি না বেরিয়ে যাও তবে কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যাবে। তখন তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, ছোটি ভাই তোর যেটা ভালো তুই সেটাই কর, কিন্তু কিন্তু এভাবে অপমান করিস না। তখন দেখা যায় আয়ুষীর কথা শুনে তটিনী বলতে থাকে, আচ্ছা আয়ুষী, তুই দেখছি সুর পাল্টাচ্ছিস, তোর কি কি মতলব রে? তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, জিজু ওকে বলো না আমি চেঞ্জ হয়ে গেছি, আমি বিজিতকে ঘৃণা করি, আমি চাই যে অপরাধীরা শাস্তি পাক। তখন দেখা যায় তটিনীকে শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী আয়ুষীকে কিছু বলো না, আয়ুষী অনেক ভালো, ও শুধু লোভের বশে পড়ে এমনটা করেছিল, আয়ুষীকে তুমি কিছু বলো না। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, তোর সামনে তোর মা আমার বরকে টাকা অফার করছে, তোর মাকে আটকাতে পারিস না? বলতে পারিস না যে এসব করা ঠিক নয়, এসব করা যাবে না? তারপরেও কেন তোর মা আমার বরকে টাকা অফার করলো বল? তখন আয়ুষী বলতে থাকে, সরি রে সত্যি ভাই, আমার মায়ের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি, কিন্তু কিন্তু তুই প্লিজ এভাবে রিয়াক্ট করিস না। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে। এরপরে দেখা যায় তটিনী ত্রিপর্ণাকে বলে দেয় যে, কাকিমণি তুমি বাড়ি ফিরে যাও, কোর্টে যেদিন আমি নিয়ে যাব সেদিন তুমি জজ সাহেবকে বরং টাকা দেখিয়ে টাকা অফার করো, উনি যদি কিছু শাস্তি কমিয়ে দিতে পারে। তখন দেখা যায় এই কথা শুনে ত্রিপর্ণা বলতে থাকে, পিঞ্চ করছিস আমাকে, আমার সঙ্গে মজা নিচ্ছিস? তখন দেখা যায় তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, কিন্তু তোমরা যে কথাগুলো বলছো এতে তো মজা করারই ব্যাপার হলো, তাই না? তুমি কেন জেনে বুঝে টাকা অফার করলে বলো তো? তখন দেখা যায় তটিনীর কথা শুনে ত্রিপর্ণা বলতে থাকে, বললাম তো আমার ভুল হয়েছে, তারপরেও কেন এভাবে কথা বলছিস? তখন দেখা যায় শিবপ্রসাদ বলে ওঠে, আসলে কি, একটা কথা প্রবাদ বাক্য আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আর আপনাদের বড়লোকদেরও কখনো কখনো মিথ্যে মিথ্যে স্বভাবটা চলে যায় না, বুঝতে পেরেছেন? নিজেরা বিপদের সময় মানুষের কাছে মিথ্যে মিথ্যে হাত পাতেন, কিন্তু বিপদ ফুরিয়ে গেলে সেই মানুষটাকে ছুঁড়ে ফেলে দেন, তখন আর মানুষটার প্রয়োজন থাকে না। আপনাদের আসলে সেই প্রবাদ বাক্যর দিক থেকে বললে হয় সুযোগ সুবিধাবাদী, বুঝতে পেরেছেন? তখন ত্রিপর্ণা বলতে থাকে, এই মিস্টার শিবপ্রসাদ গাঙ্গুলি, তোমার কাছে আমরা সাহায্য চেতে এসেছি বলে তুমি তুমি এভাবে অপমান করতে পারো না। তখন প্রার্থনা বলতে থাকে, শোনো মিস্টার শিবপ্রসাদ গাঙ্গুলি, তুমি আমার মাকে এভাবে কিছুতেই অপমান করতে পারো না, তোমার এরকম কোনো রাইট নেই। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, অবশ্যই আছে, তুমি যদি বাড়ি বয়ে এসে আমাকে টাকা অফার করতে পারো তবে আমি কেন তোমাকে অপমান করতে পারি না? তখন দেখা যায় প্রার্থনা বলতে থাকে, মম, এখানে থাকার কোনো প্রয়োজন নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। মামুনি তুমি যাবে না? তখন দেখা যায় তটিনীর মা বলতে থাকে, তটিনী আমি তোর কাছে অনেক আশা করে এসেছিলাম জামাই, আমি তোমার কাছে অনেক আশা করে এসেছিলাম, কিন্তু তুমি যেহেতু আমার আশাটা ভেঙে দিলে তবে এখানে আমার আর বলার কিছুই নেই। তখন তটিনী বলতে থাকে, শোনো মা, আমার এটা এটা তুমি নিজেকে দিয়েই বোঝো, ওরা যা অন্যায় করেছে ওদের যদি বারবার ছেড়ে দেওয়া হয় তবে ওরা বারবার এই অন্যায়টা করবে, ওদেরকে একবার হলেও শাস্তি পেতে হবে, ওরা যাতে বুঝতে পারে যে এই অন্যায়গুলো করাটা ঠিক নয়। কিন্তু এভাবে যদি বারবার অন্যায় করে যায় তবে তো তোমাদের পরিবারটা আস্তে আস্তে আরো অতলে তলিয়ে যাবে। আজকে শিবপ্রসাদ গাঙ্গুলি স্পেশাল ব্রাঞ্চে আছে বলেই তুমি ওর কাছে সাহায্য চাইতে এসেছো, কাল যখন ও স্পেশাল ব্রাঞ্চে থাকবে না তখন তুমি কার কাছে সাহায্য চাইবে বলো? তখন দেখা যায়
তটিনীর মা বলতে থাকে, এটা অবশ্য ঠিক, কিন্তু কিন্তু তারপরেও একবার একবার সুযোগ দিয়ে দেখ না মা, একবার যদি সুযোগ দিতি তবে ভালো হতো। তখন তটিনী বলতে থাকে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা, এটা আমি পারবো না। এরপরে দেখা যায় সবাই মিলে চলে গেলে পরদিন কোর্টের হিয়ারিং করে। তখন তখন বিজিত সহ কর্ণ চ্যাটার্জি সবাইকে টানতে টানতে কোর্টে নিয়ে আসে তটিনী ও শিবপ্রসাদ। নন্দিনী উকিলের বেশে কোর্টে এসে হাজির হয়, আর বাড়ির সবাই থাকে কোর্টের বিচার দেখার জন্য। এরপরে দেখা যায় সেখানে এসে হাজির হয় শিবপ্রসাদ ও টটিনী। শিবপ্রসাদ ও টটিনীকে দেখে অবাক হয়ে যায় পুরো পুরো আদালত চত্বর। তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, টটিনী, তুই এ কি পোশাক পরে এসেছিস? তুই কে? তুই এভাবে এভাবে কেন সেজে এসেছিস তুই? তখন দেখা যায় টটিনী বলতে থাকে, দিদি ভাই, আমি আমি তোকে কোর্ট শেষ হলে সবটা বলবো। এখন এখন কেসটা তোকেই লড়তে হবে, আর আমি তোর পাশে আছি, তুই কোনো চিন্তা করবি না। তখন নন্দিনী বলতে থাকে, ঠিক আছে, ঠিক আছে টুটিনি, সবটা ঠিকঠাক ভাবে হবে। এই কর্ণ চ্যাটার্জিকে অবশ্যই শাস্তি পাওয়াবো আমি, আর এই বিজিত লাহিড়ীকে তো কোনোভাবেই ছাড়তে দেব না, কারণ ওর জন্য আমার বোনটা কষ্ট পেয়েছে, আমার বোনকে কষ্ট পেতে হয়েছে, এটা আমি কিছুতেই মেনে নেব না। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, ঠিক বলেছিস। তখন আয়ুষী এসে টুটিনিকে বলতে থাকে, চন্দি ভাই, এই বিজিত যেন কিছুতেই বেরোতে না পারে, জানিস ও কত মেয়ের জীবন নষ্ট করেছে। ও নিজ মুখে স্বীকার করেছে ও যেখানে যায় সেখানে নাকি ৫-৭টা করে বিয়ে করে, আর সে মেয়েদেরকে নিয়ে সে পাচার করে দেয়, আমাকেও পাচার করে দিত, কিন্তু কিন্তু সে সময় মতো জামাইবাবু এসে আমাকে বাঁচিয়ে নিয়েছিল বলে আমাকে ও পাচার করতে পারেনি। তুই কিন্তু ওকে ওকে যোগ্য জবাব দিবি, যোগ্য শাস্তি দিবি, ও যেন কখনো জেল থেকে বেরোতে না পারে। তখন দেখা যায় কোর্টের মধ্যে চিৎকার করে ওঠে বিজিত আয়ুষীর দিকে আঙুল তুলে বলতে থাকে, এই আয়ুষী মুখার্জি, একদম বাড়াবাড়ি করবে না, তোমাকে আমি এখান থেকে বেরোই একদম শেষ করে দেব, বাড়াবাড়ি করার ফল তুমি বুঝতে পারবে। তখন আদালত চত্বরে এমন করার জন্য জজ সাহেব বলতে থাকে, তুমি তো দেখছি আদালতের মধ্যে থ্রেট দিচ্ছ, তবে তুমি কতটা ভয়ঙ্কর ক্রিমিনাল হতে পারো এটা তো বোঝাই যাচ্ছে। তখন তখন বিজিত চুপ করে যায়। এরপরে কর্ণ চ্যাটার্জি ইশারা করে বলতে থাকে, প্লিজ বিজিত, চুপচাপ থাকো, এভাবে কোর্ট চত্বরের মধ্যে ঝামেলা করলে কিন্তু হিতে বিপরীত আমাদেরই হবে। তুমি কিন্তু কিছুতেই বেরোতে পারবে না, তুমি নিজেকেই নিজে প্রমাণ করে দিচ্ছ। তখন দেখা যায় বিজিত চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরে দেখা যায় আদালতে কেস শুরু হয়ে গেলে তখন তখন তটিনী একের পর এক প্রমাণ দিতে থাকে, আর একের পর এক প্রমাণ দেখতে থাকে জজ সাহেব প্রমাণগুলো দেখে পুরো অবাক হয়ে যায়। এরপরে সত্যজিৎ মুখার্জি ও জিৎ মুখার্জিকে কোর্টে তোলার আদেশ করে। এরপরে দেখা যায় সত্যজিৎ মুখার্জি ও জিৎ মুখার্জিকে কোর্টে তুললে তখন ওনারা ওনারা টটিনী আর শিবপ্রসাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর আর রাগান্বিত হয়ে ইশারা করে বলতে থাকে, তোমাদের দেখে নেব, তোমরা যে কাজটা করলে না, মোটেও ঠিক করলে না, এটার জন্য তোমাদের পস্তাতে হবে, অবশ্যই তোমাদের পস্তাতে হবে। তোমরা কিছুতেই এই জন্য আমাদের হাত থেকে ছাড়া পাবে না, আমরা শুধু এখান থেকে বেরোই তোমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দেব। এরপরে তটিনী বলতে থাকে, কি ব্যাপার মিস্টার জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, কি ভাবছেন আপনি এখানে এখানে জজ সাহেবের সামনে? কি ভাবছেন? কি কর্মকৃত্য করার কথা ভাবছেন? এগুলো এগুলো মোটেও ভাববেন না। তখন দেখা যায় জজ সাহেব বলতে থাকে, ঠিক আছে, এখন এখন আমাকে প্রশ্ন করতে দিন। এরপরে জজ সাহেব বলতে থাকে, আপনাদের বিরুদ্ধে যে কেসগুলো উঠেছে সমস্ত প্রমাণ আছে, এগুলো কি আপনারা নিজে মুখে স্বীকার করছেন? তখন তখন দেখা যায় জিৎ বলতে থাকে, না না, আমরা এসবের মধ্যে নেই। তখন তখন দেখা যায় এ কথা শুনে জজ সাহেব বলতে থাকে, এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে আপনারা সবাই এখানে আছেন।